আচ্ছা, আমি একটু শামসুল আলম লিটনের কাছে যেতে চাই। নতুন একটা ইস্যু, কিন্তু এটা আজকে দিনভর আলোচনায় ছিল। আমরা দেখতে পাচ্ছি একদিকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছেন, আর একবার তিনি বলছেন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে, অর্থাৎ ইনভাইটেশন সবসময় ভারতের দিক থেকে আমাদের প্রধানমন্ত্রীর দিকে ছিল। মুশকিল হচ্ছে সেই ভারতে বসেই শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন 5 আগস্ট, তেমন কথাও শোনা যাচ্ছে। একদিকে আমন্ত্রণ জানানো, আর একদিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট না করা, এই দুটো জিনিস তো সাংঘর্ষিক নিঃসন্দেহে। এই জায়গা থেকে আসলে বাংলাদেশের ভূমিকাটা কি হওয়া উচিত? যদিও আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা স্পষ্ট করতে হবে ভারতকে। এটার আগের একটুখানি প্রসঙ্গে 30 সেকেন্ডে আমি একটা কথা বলে আমি এখানে আসছি ছোট করে। ভারত এবং শেখ হাসিনা প্রসঙ্গে। জুলাই আগস্টে যে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টের যে রক্তাক্ত বিপ্লব এবং গণ অভ্যুত্থানের ভিত্তির উপর এই সংসদ, এই সরকার, এই বর্তমান ব্যবস্থা প্রতিষ্ঠিত। সুতরাং অত বড় বিপ্লব, এত রক্তের বন্যা, এত আত্মত্যাগ, এর প্রতি সকল রাজনীতিকের যে দায়বদ্ধতা আছে, আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা সিভিল সমাজের প্রতিনিধি হিসেবে, একজন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী হিসেবে আশা করি যে এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে অন্তত 5ই আগস্ট তাদের প্রত্যয়টা ঘোষণা করুক, কারণ নির্বাচিত সরকারের সময় এই প্রথম সেই 5ই আগস্টই পালন হতে যাচ্ছে। সেদিন জাতীয়গতভাবে সকল রাজনীতিক যখন এক টেবিলে এসে একটা প্রতিজ্ঞার কথা বলবেন, এবং সেই প্রতিজ্ঞার কথা অলরেডি শহীদুল ইসলাম বাবুল যেটা বলেছে 4টার মধ্যে 4:45, তো বাকি সামান্য কি আলোচনা হবে? বড় ধরনের আর দ্বিতীয়ত হচ্ছে যারা পরাজিত শক্তি, দেখুন হিটলারের পতন হয়েছে, আত্মহননের ঘটনা ঘটেছে 80 বছর আগে। এখনো হিটলারের অনুসারী কিছু মানুষ কিন্তু ইউরোপে মাঝে মাঝে মাথা জাগিয়ে উঠতে চায়। এখানে ইংল্যান্ডে ইডিএল নামে একটা পার্টি ছিল, এখানে রিফর্ম পার্টি নামে একটা পার্টি আছে। এদেরকে হিটলারের উত্তরসূরি মনে করা হয়, হোয়াইট সুপারমেসিস্ট মনে করা হয়, এদেরকে সমাজ ঘৃণা করে। তাই শুধুমাত্র সরকার যে ফ্যাসিবাদী হয়, অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলও তাদের বক্তব্য, তাদের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু হিটলারের সেই ডেমোক্রেটিক পার্টির মতো তারপরে কনভার্ট হয়ে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রত্যয়টা দরকার সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, জুলাইয়ের শক্তির পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে, যে এই অঙ্গীকারের ভিত্তিতে আমরা আগামী 100 বছর বাংলাদেশের গণতন্ত্র এবং ইয়েকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু জুলাইয়ের যে রক্তের দায়, সেখানে কিন্তু এই প্রত্যাশা থাকতেই পারে। এবং প্রধানমন্ত্রী অত্যন্ত আন্দোলনের প্রতিটা মুহূর্তে তিনি পেছন থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তার দলকে এবং দলের বাইরে সিভিল সমাজ, সকলের সঙ্গে যোগাযোগ রয়েছে। সুতরাং এই ব্যাপারে তার কমিটমেন্টের যে সেটির একটা জাতীয় ঐক্যের একটা ভিত্তি 5ই আগস্ট হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে পরাজিত শক্তির প্রতিভূ হিসেবে, অর্থাৎ তাকে বিরোধী দলীয় নেতাকর্মীরা সবসময় লেডি হিটলার হিসেবে ইয়ে করতেন আর কি, অভিহিত করতেন। তিনি এখন দিল্লিতে বসে তার যে গণহত্যার যে দায়কে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া, এবং তার কিছু প্রতিভূ, তার কিছু যে মাখন খাওয়া কিছু মানুষ বিভিন্ন, সেই ক্ষেত্রে সেই মানুষগুলো এখন সেই গণহত্যাকে জায়েজ করার জন্য, ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠার জন্য, এবং সেই আপনি কি এটা শুনেছেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, AFCC সাউথ এশিয়া, তারা মূলত এই আয়োজনটা করছে, যেখানে শেখ হাসিনার এবং তার আশপাশে কিছু মানুষ কথা বলবে, ভার্চুয়ালি মত বিনিময় করবে। এই সংগঠনটা আসলে কারা, কোনো তথ্য জানেন এটা নিয়ে? আসলে শুনুন, গত বছর তারা একই কাজ করেছিল, এবং এটি হচ্ছে আওয়ামী লীগের যারা এক্সাইল্ড, যে সমস্ত গণহত্যার দায়ে যে হাসান মাহমুদ সহ, হাসান মাহমুদ এবং তার গং, তাদের একটা গোষ্ঠী টাকা দিয়ে তারা দিল্লিতে তারা একটা গোষ্ঠী তৈরি করেছে, এবং এর মধ্যে বাংলাদেশ থেকে গণহত্যার দায়ে যারা পালিয়েছে তাদের অনেকগুলো মানুষের মধ্যে রয়েছে, ব্রাসেলসে এবং লন্ডনেও কিছু রয়েছে। এরা সবাই চিহ্নিত, এবং এদের বেশিরভাগের নামেই গণহত্যার মামলা রয়েছে। তাদের যে মানবতা বিরোধী অপরাধ, সেটি যেহেতু জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তাদের রিপোর্টে সেটি আছে। এখন কথা হচ্ছে যে দিল্লি এই দায়টি পরিষ্কার করছে কিনা। বাংলাদেশ সরকার আরো কঠোর চাপ দেবেন তার এক্সাইলের জন্য, যেহেতু তিনি ফাঁসির দায়ে অলরেডি ফাঁসির আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, এবং আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস এর যে আমাদের কনভেনশন গুলো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেখানে কিন্তু
যারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের মানবাধিকার কিন্তু সংকুচিত, এটা আন্তর্জাতিক কনভেনশন, এটা কোনো বাংলাদেশ But চাপটা আসলে সরকার কিভাবে দেবে? দীনেশ ত্রিবেদী তার সঙ্গে কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন এটা ভারতকে স্পষ্ট করতে হবে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন কিনা। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছে এটা ভারতকে স্পষ্ট করতে হবে। আর কিভাবে আসলে চাপ দেওয়া সম্ভব? না, ভারত অলরেডি স্পষ্ট করেছে, ভারত অলরেডি স্পষ্ট করেছে। ভারতে দুজন মানুষ আছে রাজনৈতিকভাবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। একজন হচ্ছেন তিব্বতের নেতা দালাই লামা, আরেকজন হচ্ছেন বাংলাদেশের যে খুনের যে দায়ে যিনি, তার নাম হচ্ছে পলাই লামা। তিনি পালিয়েছেন এবং পলাই লামা হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন। তিনি আর দালাই লামা কিন্তু এক জিনিস নয়। দালাই লামার এখন এই পলাই লামাকে নিয়ে আমরা মনে হয়, আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাদের এই মিনি পার্লামেন্টে তুলে ধরতে চাই, আপনি এখানে স্পিকারের ভূমিকায় আছেন, আপনি এই দুই এমপি সাহেব আপনারা কি বলতে পারেন যে 5ই আগস্টের পরে শেখ হাসিনার কোনো ছবি কোথাও কেউ দেখেছে? তিনি তো চেহারা না দেখিয়ে এই ধরনের ভার্চুয়াল দেওয়ার কোনো কারণ ছিল না। তিনি আসলে পলাতক, তিনি মুখ দেখাতেও লজ্জা পাচ্ছেন এবং তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের যে হৃদয়ের যে কাঠগড়া, বিচারের যে কাঠগড়া, শুধু আইসিটি নয়। সুতরাং এটা নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন হওয়ার, বাংলাদেশ অবশ্যই উদ্বিগ্ন নয়, বরং বাংলাদেশ দিল্লির উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা দরকার এবং প্রধানমন্ত্রী যে সেখানে সফরে যাবেন সেখানে অবশ্যই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব সহকারে তুলে ধরা দরকার। কারণ বিশ্বের নাম্বার 1 বিষয় হচ্ছে মানবতা। মানবতা যে বিশ্বে থাকে না, সে বিশ্বে প্রতিবেশী, বন্ধুত্ব অথবা আর কোনো কিছু। আমি শামসুর আরো একটা বিষয়টা জেনে তারপর আমি দুজন সংসদ সদস্যের কাছে আসবো। সেটা হচ্ছে আমি বলতে পারি এখন থেকে ঠিক 3 দিন আগে জয়সওয়ালের একটি স্টেটমেন্ট আমরা সেটা খবর করেছিলাম। সেখানে তিনি বলছিলেন যে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এরকম একটা বক্তব্য এসেছে যে শেখ হাসিনা যেন ওইখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন, এরকম একটা কথা তাদের দিক থেকে এসেছে। কিন্তু আমরা আসলে খুব জোরালোভাবে তাদের গণমাধ্যমগুলোতে সেটা দেখিনি। অ্যাট দ্য সেম টাইম আপনি বললেন যে এরকম একটা সংস্থা এফসিসি সাউথ এশিয়া, এটা তৈরি করা হয়েছে, এরকম ন্যারেটিভ তৈরি করা বা কর্মকাণ্ড চালানো। ভারতের মতো দেশে এরকম একটা প্রতিষ্ঠান তাদের সহায়তা ছাড়া কাজ চালাতে পারে? ভারত আমাদের প্রতিবেশী, দুঃখজনক হলেও সত্য যে তারা বৃহত্তম, অন্যতম, প্রধান বৃহত্তম গণতন্ত্রের দেশ। কিন্তু এট দ্য সেম টাইম বিশ্বব্যাপী মানবতার জন্য যতগুলো, যেমন আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইসিটি, যে রোম স্ট্যাটিউট যেটা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে হিটলার বাহিনীর বিচার হয়েছিল, সেগুলো, তারপরে গুম সংক্রান্ত আন্তর্জাতিক যে কনভেনশন আছে ইত্যাদি, মানবতাকে রক্ষা করে, মানবতা এবং মানবিকতাকে ঊর্ধ্বে তুলে রাখে, এরকম যতগুলো আন্তর্জাতিক কনভেনশন আছে তার কোনোটাতে ভারত কোনোদিন স্বাক্ষর করে নাই। তার চেয়েও বড় সত্য হচ্ছে যে ভারত হচ্ছে বিশ্বের গণমাধ্যমের জন্য একটি রেড কান্ট্রি, যেখানে সাংবাদিকরা সহজে যেতে পারে না। কারণ সারা বছর সেখানে মানবতা বিরোধী অপরাধের কাজ চলে। বিভিন্ন রাজ্যে সৈনিকদের যারা ধর্ষণ এবং মানবতা বিরোধী অপরাধ, বিভিন্ন ক্ষমতাসীন দল কর্তৃক তারা বিভিন্ন রাজ্যে বিরোধীদেরকে ধর্ষণ, খুন, এটা আর ধর্মীয় সংখ্যালঘু মুসলমান এবং খ্রিস্টানদেরকে হত্যা করা সেখানে একটা জাতীয় অঙ্গীকারের মতো হয়ে গেছে। তো ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধুত্ব, আস্থার সবই ঠিক আছে, গরু কুরবানি দেই, ঘুরতে যাই, চিকিৎসা করাই, কিন্তু এট দ্য সেম টাইম দিল্লির যে এই মানবতা বিরোধী যে ভূমিকাটি, এটি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া এবং তার যে বক্তব্য প্রচার করতে দেওয়ার, এটির সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। একদম পরিষ্কার। ডিপ্লোম্যাটিক্যালি ডিল করতে হবে, রাজনৈতিকভাবে ডিল করতে হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমান সাহেবকে নির্বাচিত করেছে বিপুলভাবে, সুতরাং ভারতের সঙ্গে ডিল করতে হবে আমাদের মর্যাদার, সমমর্যাদার ভিত্তিতে, কূটনৈতিক ভাষায়। প্রয়োজনে এটিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম শামসুর অনেক স্পষ্ট করেছেন। আমি